অর্থনীতির বড় বিপর্যয় ঠেকানো গেলেও গত এক বছরে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয়ে নিম্নমুখী ধারা দেখা গেছে। রোববার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের পর্যালোচনায় জানায়, ব্যাংক খাত ছাড়া উল্লেখযোগ্য সংস্কার হয়নি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সম্ভাবনা প্রমাণ করতে পারলে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেয়া হবে নির্দিষ্ট উদ্যোক্তাকে। এক বছর পার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় দেশের রপ্তানি আয়, প্রবাসী আয় ও রিজার্ভের পরিমাণ বেড়েছে। এছাড়া মূল্যস্ফীতি কমলেও এখনও সামষ্টিক অর্থনীতি গতি পায়নি। কমেছে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের হার। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পর্যালোচনায় এসব তথ্য উঠে আসে। অর্থনীতির গুরুত্বপূর্ণ ৩৮টি সংস্কার চাহিদার মূল্যায়নে ৯টিকে সবুজ, ১৮টি হলুদ এবং ১১টিকে লাল চিহ্নিত করেছে সিপিডি। মূল্যস্ফীতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। মতবিনিময়ে বিজিএমইএ সভাপতি বলেন, রপ্তানি প্রবৃদ্ধি বজায় থাকলেও নীতির ধারাবাহিকতা না থাকায় নিয়মিত কারখানা বন্ধ হচ্ছে। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু বলেন, অর্থ পাচার বন্ধ হওয়ায় বেড়েছে প্রবাসী আয়। পলিসি অলওয়েজ আমরা গোল পোস্ট শিফট করি, আর এটার কারণেই লোকাল ইনভেস্টমেন্ট তো হয় না। এফডিআই বলেন, এই যে এফডিআই যে হবে, আপনার যদি যে পলিসির সাপোর্ট থাকবে এবং পলিসিটা যে সাস্টেনেবল হবে, সেটা যদি না থাকে তাহলে এফডিআই কীভাবে হবে? ট্রেড বডিকে আমরা দেবো, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। কারণ গভর্নমেন্টের রোল না কমাইলে, ফিজিক্যাল কন্ট্যাক্ট না কমাইলে করাপশন বন্ধ হবে না বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রতি বছর নগদ টাকা ছাপানো এবং ব্যবস্থাপনায় খরচ হচ্ছে ২০,০০০ কোটি টাকা। এই চাপ কমাতে ডিজিটাল লেনদেন বাড়ানোর বিকল্প নেই। তিনি জানান, ব্যাংকার, গ্রাহক, বাংলাদেশ ব্যাংকের ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সুযোগ পাবে সম্ভাবনাময় ব্যবসায়ীরা। কোনো ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা তার বিশেষ কারণ দেখিয়ে প্রমাণ করতে পারে যে সে ভায়াবল, সামনের দিকে সে এগিয়ে যেতে পারবে, তাহলে অবশ্যই তার ভায়াবিলিটিকে আমরা বিবেচনায় নিয়ে তাকে এগিয়ে যেতে দেব। সেই জন্য আমরা তাকে এনপিএল থেকে বের করে নিয়ে আসার প্রয়োজনে কিন্তু সময় দেব। আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে টেকসই অবস্থানে নিতেও অন্তর্বর্তী সরকার কোনো রূপরেখা দিতে পারেনি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। জনাব ফাহমিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি আজকে আপনাদের যে মূল প্রবন্ধে, সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, নিরাপত্তার অভাব, এই বিষয়গুলো সামনে এনে আপনারা বলছেন যে জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান এগুলো বাধাগ্রস্ত হচ্ছে। সেই জায়গায় আর্থসামাজিক খাতের আপনাদের যে উদ্বেগের জায়গা, ৩৮টি জায়গার মধ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং লাল চিহ্নিত করেছেন। অর্থাৎ উন্নতির যে প্রত্যাশা ছিল আপনাদের, সেই জায়গায় গত এক বছরে কিছুটা হোঁচট খেয়েছেন। মূল কারণ আসলে কি বলে মনে করেন? ধন্যবাদ। আমরা আসলে ৩৮টি জায়গায় দেখিয়েছি যে ৩৮টি জায়গায় মানুষের প্রত্যাশা গত অগাস্টের ১৪ তারিখে যে ডায়ালগ করেছিলাম সেখানে কি ছিল সেগুলো ধরে, এবং সেখানে আর দেখা গেছে যে ৮টি জায়গায় সবুজ, ১৯টি জায়গায় হলুদ এবং ১১টি জায়গায় লাল হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে সমস্যা রয়েছে, তার মধ্যেও কিছু, কিছু অগ্রগতি হয়েছে যেটা কিনা আমরা দেখেছি যে বেশ বিশেষ করে আর্থিক খাতে, ব্যাংকিং খাতে অগ্রগতি হয়েছে। আর বাকি যেগুলোতে হয়নি সেখানে কিছু, কিছু জায়গায় কাজ শুরু হয়েছে, আর কিছু, কিছু এখনো কিন্তু ধরা হয়নি, ইমপ্লিমেন্টেশন হয়নি। বাধা কেন হয়েছে? একটা কারণ তো অবশ্যই, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সবকিছু এক বছরের মধ্যে করে ফেলা সম্ভব না। এটাও, কারণ এটা বাস্তবসম্মত না চাওয়াটা, সেটাও আমরা জানি, বিবেচনা করি। কিন্তু তারপরেও যে সমস্ত জায়গায় আরো একটু উদ্যোগ লক্ষ্য করা যেত হয়তো, বা আরো একটু প্রোঅ্যাক্টিভলি কাজ করলে, সেখানে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, সেটা তো প্রথম থেকেই দুর্বল এবং এখনো সেখানে কোনো উন্নতি হয়নি। এবং প্রথম দিকে যে সরকারের একটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে, আমার মনে হয় যে সেই সুযোগে একটা মব ভায়োলেন্স এর যে সংস্কৃতি শুরু হয়েছে, সেটা আরো উৎসাহ পেয়েছে। যেহেতু প্রথম থেকেই এটাকে কঠোর হস্তে
নিবৃত্ত করা হয়নি। এবং এইরকম যখন সিগন্যাল থাকে তখন কিন্তু ব্যবসাপাতি, দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ইত্যাদি বাধাগ্রস্ত হয়, তারা অনুৎসাহিত হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে, যেহেতু গত বছরের জুলাই-অগাস্ট মাসে এই অভ্যুত্থানের কারণে আম অ অনেক মানে রাজনৈতিকভাবে যে একটা বিশৃঙ্খলা হয়েছিল, তখন অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাভাবিক কারণেই। তো সেটা পুষিয়ে নেওয়া একটা কষ্টকর কাজ। তারপর যেটা বললাম যে সারা বছর জুড়েই যে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা কাজ করেছে, আইন শৃঙ্খলার পাশাপাশি একটা অনিশ্চয়তা থাকে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো একটা ক্ষণস্থায়ী সরকার। এটা তো আর আর লম্বা সময়ের জন্য থাকে না। সেজন্য বিনিয়োগকারীরা চিন্তা করে যে তারা পরবর্তী সরকার, নির্বাচিত সরকার আসলে তাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলি নিবে। কারণ বিনিয়োগের সিদ্ধান্ত বড়, বড় সিদ্ধান্ত। সেটা একটা বিষয়। আর কর্মসংস্থান যেহেতু না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে, যেহেতু এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই সংকুচিত হয়েছে বিভিন্ন এই আগের কিছু কারণ এবং বর্তমানে চলমান কারণের কারণে। আমি তো একটু জানতে সেখানে চাই, আপনারা প্রবাসী কর্মসংস্থানে বলেছেন সরকারের নেওয়া উদ্যোগগুলো সবুজ চিহ্নিত করেছেন, পাশাপাশি স্বাস্থ্য এবং শিক্ষা জায়গায় যে সংস্কার চাহিদা ছিল সে জায়গায় বেশিরভাগ জায়গায় আপনারা লাল চিহ্নিত করেছেন। তো প্রবাসী কর্মসংস্থানে মূলত কোন কোন জায়গায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতে উদ্যোগের ঘাটতি কি কি? প্রবাসী কর্মসংস্থানের ক্ষেত্রে যে আইনি কাঠামো, সেটা শক্তিশালী করার জন্য ২০২৫ সালের যে প্রবাসী কর্মসংস্থান এবং অভিবাসী বিধিমালা, এখানে সংশোধনী করা হয়েছে এবং যার মাধ্যমে সব সাব এজেন্টদের লাইসেন্স নিতে হবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে যে প্রতারণা দমন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা দেওয়া এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অভিবাসনের যে ব্যয়টা, তাদের যে যাওয়ার খরচটা, বিমান ভাড়া, অন্যান্য লজিস্টিক্যাল খরচ, এটা। এবং এছাড়াও আরেকটা যে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক একটা প্রজ্ঞাপন জারি করেছে যাতে কিনা প্রবাসীরা ব্যাংক থেকে তারা জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ পর্যন্ত টাকা ঋণ নিতে পারবে। এটা একটা বিরাট, কারণ তারা কিন্তু জমি জমা বিক্রি করে কিংবা প্রতিবেশীদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে থাকে, এটি একটি। আর হচ্ছে যে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড, যেটা এইটার একটা আইন আছে, সেটা সংশোধনের কাজ চলছে এবং যার ফলে কিনা অভিবাসীদের নিজেদের শ্রমিকদের সুরক্ষা, তাদের পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য জোরদার করা হবে। আর তাছাড়া আরো কিছু, কিছু যেমন তেমন বড় না হলেও যেমন লাউঞ্জ সুবিধা প্রবাসীদের জন্য, এগুলো করা হয়েছে। তো এখানে একটা উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে বলেই আমরা মনে করি যে ভালো উদ্যোগ। আর স্বাস্থ্য খাতে তো একেবারেই আসলে তেমন আপনার কোনো ধরনের পদক্ষেপই নেওয়া হয়নি। সেজন্য আমরা বলছি যে যদিও স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, কিন্তু স্বাস্থ্য খাতে একটা, প্রথম কথা, বরাদ্দ থেকে শুরু করে স্বাস্থ্য বিষয়ক যে নীতিমালা সংস্কারের যে প্রস্তাবনাগুলি, সেগুলি বাস্তবায়নের কোনো উদ্যোগই দেখা যায়নি। এবং কোনোভাবেই যে আমাদের দেশের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার জনগণ খরচ করে, ৳১০০ খরচ হলে ৳৭০, ৳৭৫ সাধারণ জনগণের পকেট থেকে যায়। সেইজন্য আমরা দেখিনি যে স্বাস্থ্য খাতে কোনো তেমন উল্লেখযোগ্য কোনো কাজ হয়েছে এবং যেটা কিনা খুবই তরুণ হতাশাজনক। জনশক্তি গড়ে তুলতে শিক্ষায় যে গুরুত্ব দেওয়া দরকার ছিল, সেই জায়গায় কোন কোন জায়গায় আমরা সুযোগ হারালাম বলে মনে হ্যাঁ, করেন? শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি যে শিক্ষা এক তো বরাদ্দ দুটো ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, এখানে কিন্তু জিডিপির আকারে, জিডিপির তুলনায় আ এখানে বরাদ্দ কম থাকে, বাজেটে বরাদ্দ। আরেকটা হচ্ছে যে গুণগত মান। শিক্ষার খাতে একটা বরাদ্দের বিষয়, আরেকটা হচ্ছে যে এই যে আপনার শিক্ষা, শিক্ষিত জনগোষ্ঠী বের হয়ে আসে, তাদের তো শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং দেখা যায় যে যুবকরা যে কর্মসংস্থানের অভাবে থাকে, কর্মহীনতার মধ্যে থাকে, তাদের মধ্যে যত বেশি আপনি উচ্চশিক্ষিত, বেকারত্বের হার তত বেশি। অর্থাৎ কিনা এই যে শিক্ষা নিয়ে বের হয়, তার সাথে বাজারের চাহিদার কোনো সংযোগ থাকে না। তো সেজন্যই একদিকে শিক্ষার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য অর্থ বরাদ্দ, শিক্ষকদের প্রশিক্ষণ, অন্যান্য সুযোগ সুবিধা একদিকে, আরেকদিকে হচ্ছে যে সবাই যে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিবে তা না। তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য যে সমস্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে তাদেরকে যাতে দক্ষ করে বিদেশে যখন কাজ করতে যায়, তারা একটা দক্ষ কর্ম কিংবা শ্রম শক্তি হিসাবে যাতে যেতে পারে, সেই জন্য ব্যবস্থা নিতে হবে। সেখানেও কিন্তু আমরা খুব একটা অগ্রগতি দেখছি না। ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য 5 বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হলে এনবিআর এ হুঁশিয়ারি দেয়। সদ্য বিদায়ী 2024-25 অর্থবছরে 17 লাখের বেশি ব্যক্তিশ্রেণীর করদাতা অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। তাদের মধ্যে 70% করদাতা কোনো কর দেননি। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে 21,65,321 জন করদাতা রেজিস্ট্রেশন করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্ত ছড়ায় একটি মহল, যা এনবিআরের নজরে আসলে তারা জানায়, করদাতার জমা দেয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দিলে আয়কর আইনে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এটা তো ধরেন আয় জিরো হতে পারে, মানে আয়ের যদি তার যদি আয় না থাকে আয়টা জিরো হতে পারে টেকনিক্যালি, কিন্তু সম্পত্তি তো জিরো হওয়ার কথা নয়। তো তাহলে আপনি সব শূন্য করে দিবেন, এই জিনিসটা তো আসলে গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। অসাধু আমি বলবো যে কিছু মানুষ আছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চান, জিরো জিরো দেখিয়ে কিন্তু সব রিটার্নটা প্রসেস করে দিচ্ছেন, মানে এই সহজীকরণের নামে। কিন্তু এক্ষেত্রে আমাদের যারা করদাতা আছেন তারা ভুলে যাচ্ছেন এই রিটার্নটা কিন্তু করদাতার, মানে যিনি রিটার্নটা ফাইল করছেন ওনার। এবং আয়কর আইনে আপনি যে ধারাগুলো আছে এই ধারাগুলো কিন্তু নতুন নয়। বর্তমানে 1,12,00,000 কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাশ্রয়ী দামে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। 3 মাস বিরতি দিয়ে রোববার থেকে টিসিবি মাসব্যাপী এই কার্যক্রম শুরু করেছে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারছেন ভোক্তারা। ভোক্তা প্রতি সয়াবিন তেল 2 লিটার 230 টাকা, চিনি 1 কেজি 80 টাকা এবং মসুর ডাল 2 কেজি 140 টাকায় বিক্রি করা হবে। তেলের দাম লিটারে 20 টাকা কমানো হয়েছে এবার। প্রতি ট্রাক থেকে 500 জন সাধারণ মানুষের কাছে এসব পণ্য বিক্রি করা হবে প্রতিদিন। আগামী 30 কার্যদিবস ধরে চলবে এই কার্যক্রম। ঢাকা মহানগরীতে প্রতিদিন 60টি ট্রাকের মাধ্যমে দেয়া হবে এসব পণ্য। ভোক্তাদের দাবি, বিরতি না দিয়ে সারা বছরই যেন কম দামে পণ্য বিক্রির উদ্যোগ নেয় সরকার। এদিকে দাম বাড়ায় পণ্য তালিকায় তেল, চিনির পাশাপাশি পেঁয়াজ যুক্ত করার দাবি ভোক্তাদের। না বাজারে বেশি, এনু কম আছে দেখে তো কষ্ট করে উঠাই। পেঁয়াজের দাম যদি 80 টাকা হয় আমরা কিভাবে চলবো? এই লাইনের মধ্যে যদি পেঁয়াজও থাকে তাহলে আমাদের জন্য সবচেয়ে উপকার হয়। আমরা এই লাইন দেওয়াতে আমরা অনেক উপকারিত হচ্ছি। সরকার যদি এটা প্রতি মাসে কন্টিনিউ রাখে তাহলে এটা আমাদের জন্য ভালো হবে এবং দেশের জনগণের জন্য ভালো হবে। অতিবৃষ্টিতে যশোরের 6,000-এর বেশি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। তাদের অভিযোগ, নদী নালার নাব্যতা কমায় ক্ষতি বাড়ছে বেশি। যশোরে জুন থেকে অক্টোবর পর্যন্ত গড় বৃষ্টিপাত হয় 1247 মিলিমিটার। চলতি বছর শুধু জুন ও জুলাই মাসেই বৃষ্টি হয়েছে 1127 মিলিমিটার। অতিবৃষ্টিতেই নদ নদীর পানি উপচে জেলার 6,219টি মাছের ঘের ভেসে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কিছু আটকায় রাখতে পারতেছি না, নেট দিয়ে আটকায় রাখতেছি, সব বেরিয়ে যাচ্ছে। চারিপাশ দিয়ে নেট দিয়ে প্রচুর পরিমাণ অর্থ ব্যয়। আমাদের যে টাকা ইনভেস্ট করি সে টাকাও আমাদের ঠিকঠাকভাবে ওঠে না। আমরা আশা করতে পারিনি কোনো কিছু হবে এর থেকে। এই একই অবস্থা, গ্রাম অঞ্চল সব তলিয়ে গেছে। চাষিদের অভিযোগ, নদীনালা ও খালের নাব্যতা কমে যাওয়ায় প্লাবনের ঝুঁকি বেড়েছে, যাতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাদের। কারণ তো আপনার ভৈরব নদী হয়ে পানি চলে যাবে, কিন্তু ওই জায়গায় যদি প্রয়োজনীয় নিষ্কাশন না হয় তাহলে জলাবদ্ধ হবেই। পলি এসে পুরো হয়ে গেছে, এখন পানি জাতি পারতেছে নেই, নদী খনন নেই। ঠিকাদারদের হাতে যখন পড়ে তখন দেখা যায় যে বিভিন্ন রকম দুর্নীতি, অনিয়মের মাধ্যমে যে পরিমাণ কাজ হওয়ার কথা থাকে সেই পরিমাণে কাজটা হয় না। ক্ষতি কাটিয়ে উঠতেই সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। আমরা যদি সাবসিডাইজড রেটে পোনা দিতে পারি বা খাবার দিতে পারি, এই জিনিসগুলি কিভাবে দেওয়া যেতে পারে কিনা, এটা আসলে আমাদের অধিদপ্তরে এইভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। 6,000-এর বেশি জলাশয়ের মাছ ভেসে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে 134 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্মার্ট বন্দর ব্যবস্থাপনা চালুর জন্য চট্টগ্রাম বন্দরে 5G নেটওয়ার্ক
তৈরিতে সমঝোতা স্মারক সই করেছে বন্দর কর্তৃপক্ষ ও মোবাইল অপারেটর রবি। রোববার দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সটেঙ্ক পিএলসি এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। এ চুক্তির ফলে বন্দর কার্যক্রমে গতিবৃদ্ধির পাশাপাশি নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। তারা বলেন, চুক্তির আওতায় অটোমেশনের মাধ্যমে বন্দর সুরক্ষা, স্বয়ংক্রিয় পরীক্ষার ল্যাব পরিচালনা, যানবাহন এবং গ্যান্ট্রি ক্রেন পরিচালনায় প্রযুক্তিগত পরিবর্তন আসবে। শতকরা 90% বেশি ট্রেড তো চট্টগ্রাম বন্দরের ভিতর দিয়েই হয় এবং এটাই কন্টিনিউ করবে। চট্টগ্রাম বন্দরের সাথে আরো কয়েকটা বন্দর যোগ হবে, বাট এই এলাকাটাকেই কিন্তু কেন্দ্র করে আমাদের ওভারঅল যে অ্যাম্বিশন, যে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব আমরা হতে চাই, সেটা হওয়ার জন্য এই নেটওয়ার্কটা সাকসেসফুল হওয়া ইজ আ মাস্ট। এটা যদি না হয় তাহলে আমাদের বাকি সব প্ল্যানের আসলে কোনো ভ্যালু থাকবে না। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।